চলো, পদার্থের গাঠনিক সূত্রের ক্লাস 1-এ আজকে আমাদের ক্লাস 2। ঠিক আছে, ক্লাস 1-এ আমরা পড়ছিলাম হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, এগুলো পড়ছিলাম। ঠিক না স্যার? এই সংজ্ঞাগুলো একটা আপনারা বই থেকে লিখে নেবেন, কেমন? আচ্ছা, কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলিও, কোনো কনফিউশন হলে সংজ্ঞাগুলোতে আমি জাস্ট দিচ্ছি না, আমি মুখে বলে দিছি, ওই অনুসারে তোমরা সংজ্ঞাটা মিলে কিনা একটু দেখে নিবা। আজকে আর 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করে মূল পড়ায় ঢুকে যাবো। ঠিক আছে? এই অংশে সো এই 3টে শব্দের নাম হচ্ছে কি বলতো? একটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, যেটা গতদিন একটু করে আলোচনা করছি, আর একটা হচ্ছে অসহ ভার বা অসহ বল, এবং আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। সবার প্রথমে আসলে স্থিতিস্থাপক সীমা। আমার হাতে আজকে একটা টাকার রাবার আছে, দেখো তো স্যার। আমি শোনো সবাই এদিকে দেখো তো স্যার, টাকার রাবারটাকে ইচ্ছা মতো টানতে পারতেছি, কিন্তু আমি যে অল্প বল প্রয়োগ করলে অল্প দূরে যাচ্ছে, বেশি বল প্রয়োগ করলে বেশি দূরে যাচ্ছে, অল্প বল প্রয়োগ করলে অল্প দূরে যাচ্ছে, বেশি বল প্রয়োগ করলে বেশি দূরে যাচ্ছে। কিন্তু কত বেশি বল প্রয়োগ করতে পারবো? আমি কি আমার ইচ্ছা মতো একদম অসীম সংখ্যক বল প্রয়োগ করতে পারবো? কখনোই না। তো এই বলের মান যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন এটা ছিঁড়ে যাচ্ছে। তো অনেক বেশিটা কত বেশি? এক একজনের জন্য এক এক রকম মান, বুঝতে পারছো? এক একজনের জন্য এই সীমাটা এক এক রকম হয়ে যায়। যেমন আমি তোমাকে পড়ার চাপ দিচ্ছি, তোমার পড়ার চাপ আরেকটু বাড়াচ্ছি, আরেকটু বাড়াচ্ছি, আরেকটু বাড়াচ্ছি, একটা সময় পর্যন্ত তোমাকে চাপ দেওয়ার পর তুমি আর চাপ নিতে পারবে না, তোমার কাছে মনে হবে যে না আমি আর বেশি পড়তে পারবো না। সো এটা তোমার সীমা, ঠিক না স্যার? সো সবার জন্য সেম। সো এখনো স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপকতা, এই যে আমি টান দিচ্ছি আবার ফেরত আসতেছে, টান দিচ্ছি ফেরত আসতেছে, টান দিচ্ছি ফেরত আসতে, টান দিয়ে আর টানবো আর টানবো, আরো জোরে যদি টানি, আরো জোরে টানলে হবে। এখন দেখো স্যার, এই যে যতটুকু পর্যন্ত টান দেওয়ার আগ পর্যন্ত সে স্থিতিস্থাপক থাকতেছে, মানে আবার ফেরত আসতেছে। মাইন্ডেড, এটা ছিঁড়ে দেওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি স্থিতিস্থাপক থাকতেছে, সেটাকে আমরা কি বলতেছি? স্থিতিস্থাপক সীমা। এই সীমানা পার হলে আমি বলছিলাম কি বস্তু কোন ধর্ম প্রদর্শন করে? নমনীয়তা প্রদর্শন করে। তার মানে সে ডিফর্ম হবে। এই যে ডিফর্ম মানে কি? বিকৃত হবে। এই যে এটাকে বলে বিকৃতি, বিকৃতি হবে, কিন্তু তখন আর ফেরত আসবে না, তখন আর ফেরত আসবে না। তাইলে এই নমনীয়তাটা প্রদর্শন করে স্থিতিস্থাপক সীমাটা পার হয়ে গেলে। সংজ্ঞা আকারে বইতে তোমাদের রিসার্চের বইতে বলে দেওয়া আছে হচ্ছে তোমার যে প্রযুক্ত বাহ্যিক বলের যে সর্বোচ্চ মান বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, মানে যতটুকু বল পর্যন্ত সেই স্থিতিস্থাপক থাকতেছে, সেই অংশটাকে আমরা কি বলতেছি? সেই বলটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা। তাই এটা একটা কি? এটা একটা বল না স্যার? স্থিতিস্থাপক সীমা একটা কিন্তু আমাদের বল। তাহলে যে সর্বোচ্চ বলের মানের জন্য এটা স্থিতিস্থাপক থাকতেছে, এটা গেল। এরপরে আসে অসহ ভার বা অসহ বল। দেখো স্যার, আমি এখানের মধ্যে একটা ভার ঝুলিয়ে দিচ্ছি, দেখো তো স্যার বাচ্চারা, দেখো একটা ভার ঝুলিয়ে দিচ্ছি, এইটা লম্বা হচ্ছে, ঠিক কিনা? এটা লম্বা হচ্ছে। এইখানে আমরা যেটা করতেছি সেটা হইল ভার ঝুলানোর মাধ্যমে এটার উপরে বল প্রয়োগ করতেছি। এখন এই ভারটার মান যতই বাড়াতে থাকবো এটা ততই লম্বা হতে থাকবে, যতই বাড়াতে থাকবো তত লম্বা হতে থাকবে না স্যার? এই লম্বা হওয়ার ব্যাপারটাকেই আমরা আস্তে আস্তে একটা সময় নিয়ে গিয়ে বললাম যে এইটা আর সহ্য করতে পারবে না, এইটা আর সহ্য করতে পারবে না। এই যে যেমন ধরো যে স্যার, এই যে বল দিচ্ছি অথবা ভার চাপাচ্ছি, ভার চাপানো আর বল দেওয়া একই কথা, ঠিক কিনা? আমি বল তো নিজের হাতে দিতে পারি অথবা ওয়েট দিয়ে দিতে পারি, ঠিক না? নিচে এখানের মধ্যে জাস্ট ভর ঝুলাই দিব, এই যে এটা ঝুলাই দিব, ঠিক আছে? এরকম আরো ভারী ঝুলাই দিব। তো যতটুকু ম্যাক্সিমাম বল সে অতিক্রম করার পরে ছিঁড়ে যাবে, স্থিতিস্থাপক সীমা ছিল কি? স্থিতিস্থাপক আর থাকে না ওই সীমা পার করলে। আর অসহ ভার এই বলটা দিয়ে ফেললে ছিঁড়ে যাবে। তাহলে অসহ ভার নিশ্চয়ই স্থিতিস্থাপক সীমার চেয়েও বড় একটা বল। হ্যাঁ, যেমন দেখো ছিঁড়ে ফেলতেছি, দেখো ছিঁড়ে ফেললাম, অনেক জোরে বল প্রয়োগ করে আমরা সেটা কি করে ফেললাম? ছিঁড়ে ফেললাম। এই যে আমার টাকার রাবারটা আমি যেই বল প্রয়োগ করে এটা ছিঁড়ে ফেললাম, সেটা হচ্ছে আমার অসহ বল। বুঝতে পারছো স্যার? অসহ বল। তাহলে স্থিতিস্থাপক সীমা হচ্ছে তোমার যেই বল দিলে, যেই বল অতিক্রম করে গেলে
আমার এটা আর স্থিতিস্থাপক পূর্ণ স্থিতিস্থাপকতা দেখাবে না, সেটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলতেছি। আর অসহ ভার বা অসহ বল হচ্ছে যেই বল দিলে এটা ছিঁড়ে যাবে, রাপচার হবে, ফ্র্যাকচার হবে, সেটাকে আমরা কি বলতেছি? অসহ ভার বলতেছি। তাহলে স্যার স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা কি? এটা একটা ফ্যানোমেনা বা এটা একটা ঘটনা। সে এখানে বলতেছে কি, তুমি এরকম ইলাস্টিক একটা বস্তুকে বারবার সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ করতেছো, করতেই আসো, কিছুক্ষণ পরে দেখা যাবে এই দেখো স্যার টাকার রাবারটা অনেকটাই লম্বা হয়ে গেছে। মানে সে আর আগের জায়গায় খুব একটা ফেরত আসতে চাচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে। এটার নাম হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। সে টায়ার্ড হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, সে প্রসারিত হতে হতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে তাকে সংকুচন হতে একটু সময় লাগবে, আস্তে 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 সে আবার সংকুচিত হয়ে আগের জায়গায় চলে আসবে। এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। এই শব্দগুলোর সাথে আপনার পরিচয় হলে সংজ্ঞা, এমসিকিউ এগুলোতে কাজে আসবে, সামনের কনসেপ্টগুলো পড়তে কাজে আসবে। এই শব্দগুলো তুলে রাখেন, এইগুলোর সংজ্ঞাগুলো মাস্ট আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, এখানের সাথে আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে সামনে আমরা একটা পীড়ন পড়বো। পীড়ন মানে কি জানো? পীড়ন মানে হচ্ছে কোন একটা বস্তুর একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। এদিকে দেখো, আমি এরকম একটা লম্বা তারের উপরে, এই যে আমাদের কাছে যে রাবারটা আছে, এটা একটা সিলিন্ডার আকৃতির মোটামুটি চিন্তা করা যায় না স্যার? আচ্ছা, এইটার একটা নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে না স্যার? আচ্ছা, তো একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছি এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফল। সো একক ক্ষেত্রফলের বল প্রয়োগকে আমরা বলি পীড়ন, F/A, এটাকে আমরা বলতেছি কি? পীড়ন। তাহলে বস্তুর একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল আমরা প্রয়োগ করতেছি সেটাকে আমরা বলতেছি কি? পীড়ন। তাহলে এই পীড়নের সাথে সম্পর্কিত, এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যার নাম হচ্ছে অসহ পীড়ন। তো সেটাও সেম কথা, যে যেই পরিমাণ বল আমরা প্রয়োগ করলে, মানে যে পরিমাণ পীড়ন আমরা প্রয়োগ করলে, এটাতে বল বলবো, এটাতে কি বলবো? পীড়ন। পীড়ন মানে কি স্যার? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, কিছুটা চাপের মতো, ঠিক কিনা? হ্যাঁ, এটার মাত্রা আর চাপের মাত্রা সেম। চাপেও কি একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করতেছি, আর এটাতে একক ক্ষেত্রফলে যে টানা বল প্রয়োগ করতেছি, ঠিক না? চাপটা একটু ভেতরের দিকে ছিল আর এটা একটু বাইরের দিকে হয়। চাপটা চতুর্দিকে ছড়িয়ে যায়, এটা একটা নির্দিষ্ট ডিরেকশনে যায়। বুঝতে পারছো নাকি পারো নাই? সো একক ক্ষেত্রফলে বলটাকে আমরা অসহ পীড়ন বলতেছি স্যার। সো এটার অনেকটা মনে রাখতে পারো। তাহলে স্যার তোমাদেরকে সূত্র দিয়ে দিই, এটা মনে রাখো, এটা লিখে রাখো। অসহ পীড়ন সমান হচ্ছে তোমার অসহ ভার বা বল, অসহ ভার বা বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? যে ক্ষেত্রফলে বলটা প্রয়োগ করা হয়েছে। ইউজুয়ালি বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বরাবরই আমরা বল প্রয়োগ করি। এই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? মাঝখানে একটা খুব কমন ভিডিও ভাইরাল হয়েছিল ডিপ্লোমাদের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সংজ্ঞা ভুল পড়াচ্ছে। প্রস্থচ্ছেদ মানে কি? এটাকে প্রস্থ বরাবর কাটিং করতে হবে, কাটিং করে ছেদ করে ওই বরাবর টপে দেখে আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে স্যার? সো এই যে এই গোলাকার একটা মানে সিলিন্ডার আকৃতির আছে, এটাকে কাটবো প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর কাটলে এইভাবে কাটি না স্যার আমরা? দৈর্ঘ্য বরাবর কাটলে এইভাবে কাটবো, প্রস্থ বরাবর কাটলে এইভাবে কাটবো। এভাবে কাট করার পরে যেই অংশ দিয়ে টকটক করে রক্ত বের হবে, মনে করো আমার হাত আমি এমনি করে কাটে ফেললাম, প্রস্থ বরাবর কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমার যে অংশগুলো থেকে টকটক করে রক্ত পড়বে, ওই অংশটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওই ক্ষেত্রফল দিয়ে আমার রক্তটা বের হয়ে পড়বে, ঠিক না স্যার? আমি বুঝাই এরকম করে। এই যে ডাস্টারটা নিলাম, ডাস্টারটার লম্বচ্ছেদ হচ্ছে এইটা, প্রস্থচ্ছেদ হচ্ছে এইটা, এটার কাটিং করার পরে এইখান থেকে ক্ষেত্রফল থেকে একটা রক্ত বের হবে না স্যার? কাল্পনিক রক্ত বের হবে, ওই অংশটা ক্ষেত্রফলটাকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে প্রস্থ বরাবর কাটিং যেটা হয়, সেই কাটিংয়ে যেই ক্ষেত্রফলটা নতুন করে তৈরি হয়, যেই এরিয়াটা নতুন করে আমরা পাই আর কি, বুঝতে পারছো নাকি পারো নাই? শার্প একটা নিউ এরিয়া পাবো না আমরা, ওইটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্লিয়ার? ওকে, এটা যদি হয় এটা যদি হয়ে যায় তা আমরা যে টপিকটা নিয়ে পড়ালেখা করতেছিলাম সেই টপিকটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার মূল পড়ায় দুটো শব্দের সাথে আমার বারবার পরিচিত হতে হবে।
দুটো শব্দকে নিয়ে বারবার কাজ করতে হবে। সেই দুটো শব্দ কি কি? একটা হলো পীড়ন আর একটা হলো বিকৃতি। পীড়ন বিকৃতি। চলো আসো আমরা এবার দুটো শব্দের সাথে পরিচয় হয়, একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে আমাদের বিকৃতি। একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি। আসো স্যার, পীড়ন কি? পীড়নের কথা অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি। এই যে অসহপীড়ন পড়াতে গিয়ে ছোট্ট করে আমরা বলে ফেলছি পীড়ন শব্দটার মানে কি। একটু লিখো স্যার। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে। পীড়ন আমরা সংজ্ঞা পড়তেছি হচ্ছে পীড়নের, সবাই পীড়ন লিখো স্যার। পীড়নের লাইনটা লিখো, বাহ্যিক বল প্রয়োগে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে বিকৃতি জিনিসটা কি? বিকৃতি জিনিসটা আপাতত আইডিয়া রাখা হচ্ছে তোমার এই যে এটাকে টান দিচ্ছি এটা যে চেঞ্জ হয়ে গেল না সেটা। হ্যাঁ, ভেরি গুড। অনেক রকম বিকৃতি হতে পারে, বিকৃতির প্রকারভেদগুলো সব আমরা সামনে দেখবো। আপাতত জাস্ট মনে রাখো যে বিকৃতি জিনিসটা কি। আমরা সংজ্ঞাটা এটা পীড়নে লিখে ফেলি, ঠিক আছে? পীড়নটা মানে আগে পড়ানো উচিত ছিল, সমস্যা। বিকৃতি মানে আগে পড়ানো ছিল, সমস্যা নেই। আমরা ব্যাখ্যা একসাথেই করবো, একই সাথে সমসাময়িক পড়তে হবে দুইটাকে। সো বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে, লিখছো? কোনো বস্তুর বিকৃতি ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে, স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে হ্যাঁ না বলটাকে লিখতেছি, পুরোটা লিখতে দাও আগে। স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে যে বাধাদানকারী বলের উদ্ভব হয়, লিখছো? যে বাধাদানকারী বলের উদ্ভব হয় বস্তুর একক ক্ষেত্রফলের উপর, উদ্ভব হয় বলে একটা কমা দিও, উদ্ভব হয় বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত শব্দটা হচ্ছে এটা, বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। মানে একক ক্ষেত্রফলের বল, একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল, ঠিক আছে না স্যার? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। লিখছ? লিখছো? তো তাহলে পীড়নের সূত্র হচ্ছে তোমার পীড়ন ইকুয়াল বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, মানে হচ্ছে F ডিভাইডেড বাই A, ঠিক আছে? এবারে লিখো পীড়ন 3 প্রকার। পীড়ন 3 প্রকার। পীড়ন 3 প্রকার। এক হলো দৈর্ঘ্য পীড়ন,
2 হলো আয়তন পীড়ন, 3 হলো আকৃতি পীড়ন। দৈর্ঘ্য, আয়তন, আকৃতি, পীড়ন, এই তিনটা। হ্যাঁ, সো এই আকৃতি পীড়নে তুমি অনেকভাবে নাম বলতে পারো। আকার পীড়ন, কৃন্তন পীড়ন, ব্যাবর্তন পীড়ন, মোচড় পীড়ন, অনেকভাবে বলতে পারো স্যার। ঠিক আছে, পীড়নের ইংলিশ শব্দটা একটু মাথায় রাখিও। পীড়নের ইংলিশ শব্দটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস, স্ট্রেস। আর বিকৃতির ইংলিশ হচ্ছে স্ট্রেইন। স্ট্রেস, স্ট্রেইন, এই দুটো শব্দের সাথে আমরা পরিচিত হব। সো এটা আকার পীড়ন, আকৃতি পীড়ন, কৃন্তন পীড়ন, ব্যাবর্তন পীড়ন, মোচড় পীড়ন, বিভিন্ন শব্দ হিসেব করতে পারো। মানে এগুলো সহজ ভাষায় হচ্ছে তোমার। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, জেনারেটর চলে আসবে এখনই। জ্বালানি সংকটের কারণে ধুমধাম কারেন্ট যাচ্ছে, আগে খুব কম যাইতো আমাদের কারেন্ট। কালকে ক্লাস অবশ্যই হবে। আমরা বন্ধ দিব হচ্ছে তোমাদের তোমাদের ইয়া হচ্ছে কয় তারিখ? রবি লাস্ট ইয়া পড়তেছে হচ্ছে 25 তারিখ কি সরি 15 তারিখ 25 রমজান। 15 তারিখ 15 তারিখ কি বার? 15 তারিখ রবিবার। 15 তারিখ ক্লাস হয়ে বন্ধ। 15 তারিখ ক্লাস হয়ে বন্ধ, একেবারে খুলবে হচ্ছে আমাদের 26 তারিখ। তো খোলা যাবে না। এই 24 তারিখ তো করবে না তোমরা? 24 তারিখ মানে হচ্ছে খুব আর্লি হয়ে যায়। 24 তারিখ তার মানে 26শে মার্চ আবার বন্ধ থাকতেছে। 26শে মার্চ কি বার? হ্যাঁ, বৃহস্পতিবার, ঠিক না? তাহলে 27 শুক্রবার, 28 হচ্ছে শনিবার, 29 হচ্ছে রবিবার। তো এই 15 থেকে 29 বিশাল বন্ধ, 2 সপ্তাহের বন্ধ পাবো তোমরা। ঠিক আছে, 15তে ক্লাস হবে। হ্যাঁ, 15তে ক্লাস হয়ে 16 থেকে 28 তারিখ তো বিশাল বন্ধ তো স্যার। ঠিক আছে, রুটিনে 24 তারিখ, রুটিনে 25 তারিখ থেকে পরীক্ষা। বেসিক্যালি 25 তারিখে খোলা। 25 তারিখ পরীক্ষাটা দিবা আর কি। 25 তারিখ তার আমার বার না, ক্লাসের বন্ধ আর কি। হ্যাঁ, চলো আসো। এই আমরা চলো পরে ফেরত আসি। আমাদের এখানে পদার্থের গাঠনিক ধর্মের আমরা কোথায় আছি? স্থিতিস্থাপকতার পোর্শনটাতে আছি। ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ আমি বলতেছিলাম কি, দুইটা শব্দ, একটা হচ্ছে পীড়ন, একটা বিকৃতি। স্ট্রেস, স্ট্রেইন। স্ট্রেস সম্পর্কে আমরা পড়লাম, সূত্র দেখলাম, প্রকারভেদগুলো দেখলাম। এই 3 প্রকারের কি স্ট্রেস হতে পারে বা পীড়ন হতে পারে। এবারে পীড়নের একক কি হতে পারে বলো তো দেখি স্যার? পীড়নের একক কি হতে পারে? এইটার একক দেখো স্যার, একক নিউটন মিটার ইনভার্স 2, মানে নিউটন পার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে পীড়নের একক। মাত্রা কি হবে কে বলতে পারবা? মাত্রা কি হবে? পীড়নের মাত্রা কে বলতে পারবা? এম এল ইনভার্স টি ইনভার্স 2। এম এল ইনভার্স টি ইনভার্স চাপের একক না, চাপের মাত্রা না এটা? চাপের মাত্রা সবাই জানো না? এম এল ইনভার্স টি ইনভার্স 2। তাহলে চাপের মাত্রার সাথে একই, মাত্রাটা একই। রোহিত শেট্টি কয়টা বাজে? 40। এই পীড়ন হয়ে গেলে, আচ্ছা পীড়নের প্রকারভেদের সংজ্ঞাগুলো যদি দে, তাহলে তোমরা খুব সহজে করতে পারবা। দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য যে পীড়ন করা হয় সেটা দৈর্ঘ্য পীড়ন বলতেছে। খুব সিম্পল সংজ্ঞা, এগুলো আমি দিচ্ছি না। পীড়ন পড়া আমাদের হয়ে গেছে, পীড়ন শব্দের সাথে পরিচিত হয়েছেন স্যার। তাহলে এটা একটা কি? এইটা একটা বিকৃতি হতে না দেওয়ার বাধাদানকারী বল। কিরকম? প্রতি একক ক্ষেত্রফলে বল।
সো পীড়ন একটা বল প্রতি একক ক্ষেত্রফলে, পীড়ন একটা বল প্রতি একক ক্ষেত্রফলে। ঠিক আছে, তাই নিউটন বল পার মিটার স্কোয়ার প্রতি একক ক্ষেত্রফল হয়ে গেছে। এবারে আসো স্যার আমরা করব হলো বিকৃতি, এরপর আমরা দেখব হচ্ছে কি বিকৃতি। লিখো স্যার বিকৃতি, পাশাপাশি রেখে বললাম এটা হচ্ছে স্ট্রেইন, স্ট্রেস স্ট্রেইন। এখন বিকৃতির সংজ্ঞা লিখো তো স্যার একটু কষ্ট করে। কোন একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, কোন একটি বস্তুর একক মাত্রায় যেই পরিবর্তন ঘটে, মানে চাইলে শুরুতে একটু লিখতে পারো বাহ্যিক বল প্রয়োগের ফলে, বাহ্যিক বল প্রয়োগের ফলে একটু লেসটা লাগাই দাও। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন একটি বস্তুর একক মাত্রার যে পরিবর্তন ঘটে, বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। ঠিক আছে স্যার। বিকৃতিও তিন প্রকার। বিকৃতি তিন প্রকার। এক নম্বরে আমরা লিখব হচ্ছে তোমার সেম দৈর্ঘ্য বিকৃতি। শোনো, এই দৈর্ঘ্য বিকৃতিটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটাকে আমরা কিভাবে করি। আচ্ছা, পীড়ন বিকৃতি কোনটাকে কি আমরা কোনটাকে কিভাবে লিখতেছি এটা দেখাটা খুব জরুরি। আমরা পীড়ন সবগুলোতেই F/A দিয়ে করবো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু বিকৃতিতে এসে আমাকে বলছে কি প্রতি একক মাত্রায় কীরকম পরিবর্তন হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে কোন মাত্রাটা পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। কোন মাত্রাটা পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের পরিবর্তনটাকে যদি আমরা কি প্রকাশ করি, দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল আমাদের পরিবর্তনটাকে যদি আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি আর বস্তুটার আদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি, তাহলে এল দৈর্ঘ্যের জন্য যদি স্মল এল হয়, এককের জন্য কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল হবে না স্যার? হবে কি না? তাহলে বস্তুর এল হচ্ছে তোমার বস্তুর আদি দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিবর্তন। দৈর্ঘ্য পরিবর্তন এটা বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। ইউজুয়ালি আমরা বৃদ্ধি করি। বুঝতে পারছেন নাকি স্যার? পারেন নাই? তাহলে দৈর্ঘ্য বিকৃতি আমরা দেখলাম কি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তারপর হচ্ছে তোমার কি আয়তন বিকৃতি। এখানে কোন মাত্রাটা চেঞ্জ হবে, আয়তন বিকৃতি সমান লিখতে পারবো আমরা স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি লিখব। এখানে আমার লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না। ক্যাপিটাল ভি স্মল ভির পরিচয় আপনারা নিজে লিখতে পারবেন। আদি আয়তন লিখে দিই স্যার, তারপরও এটা হচ্ছে আদি আয়তন, আর এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন দুইটাতেই হতে পারে স্যার, বাড়তেও পারে কমতেও পারে। আমরা মোটামুটি দুইটাই করি ইউজুয়ালি। শেষ হচ্ছে তোমার আকার বিকৃতি, আকৃতি বিকৃতি, বিকৃতি কৃন্তন বিকৃতি, যা খুশি বলতে পারো। আকার বিকৃতিতে বেসিক্যালি বা মোচড় বিকৃতি যেমন করো না কেন একটা কোণ তৈরি হয়। দেখো মোচড়টা কেমন করে দিবে, আমি এটাকে দিয়ে টুইস্ট করব, নিশ্চয়ই নির্দিষ্ট একটা কোণে টুইস্ট করব।
যে আগে যা ছিল তার থেকে ধরে 30 ডিগ্রি ঘুরে গেছে, মাথাটার থেকে লেজটা একটু 30 ডিগ্রি ঘুরাই ফেলছি বেশি, এটাই তো মোচড়। কিংবা আমি ওই যে দেখতেছি কলমের এই যে ঢাকনা, এটা তোমার আগে সুতা ছিল, এখন এটাকে বাঁকাই 60 ডিগ্রি বাঁকাই ফেললাম, এটা তাহলে বিকৃতিটা কত হবে? একটা কোণ 60 ডিগ্রি হয়ে গেল না? সো আকৃতি বিকৃতি বা আকার বিকৃতিটা একটা কোণ হয়, সেটা হচ্ছে থিটা। বুঝতে পারছো? একটা কোণ হবে, নির্দিষ্ট একটা কোণে আমরা বাঁকাই ফেলবো। অথবা তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে কোনো একটা বই যদি আমরা নিই, মোটা বই নিলাম স্যার, দেখো মোটা বই, আমি বলটা প্রয়োগ করব কেমন জানো স্যার? আকৃতি বিকৃতির বলটা একটু খেয়াল করো সবাই, আকৃতি বিকৃতির বলটা কিন্তু লম্ব বরাবর। কিভাবে হয়? যে লম্ব বরাবর হয় না, এটা বইয়ের স্পর্শক বরাবর হবে। এবার দেখো এটাকে আমরা কি করতে, সবাই একটু খেয়াল করো, এই যে দেখছো সোজা ছিল, এই যে আকৃতি বিকৃতি বা আকার বিকৃতি করে ফেলছি না? তো দেখো তো স্যার, আগে এটা একদম সোজা ছিল, এখন একটা অ্যাঙ্গেল হয়ে গেছে না? এটার উপরে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে না? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার বিকৃতি। আর বলটা কেমন করে প্রয়োগ করছি? টেনজেন্সিয়াল ফোর্স, স্পর্শকীয় বল, স্পর্শকীয় বল, ঠিক আছে? এই যে দিব, বাঁকা হয়ে গেছে, দেখছো স্যার? এটা হচ্ছে আমাদের মোটামুটি আকৃতি বিকৃতির ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? সো বিকৃতি আর পীড়ন মোটামুটি হয়ে গেছে। বিকৃতির কোনো এককও নেই, মাত্রাও নেই। কেন বলো তো স্যার? দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি, আয়তনকে আয়তন দিয়ে ভাগ করছি, থিটার তো কোনো আই নাই, সে এর কোনো এককও নাই, মাত্রাও নাই। হিসাব করে বলো তাহলে, এটার কোনো দৈর্ঘ্য বা সরি এটার কোনো একক বা মাত্রা নেই। ওকে, এইবারে স্যারেরা আমার এইটা সবার যদি তুলে নেওয়া হয়, এই পীড়ন আর বিকৃতি আমরা পেয়ে গেছি। এখন স্থিতিস্থাপক বস্তুর জন্য মিস্টার হুক, একজন বিজ্ঞানী, উনি একটা শর্ত বলছে দুনিয়ার নিয়মটা এত সুন্দর, দুনিয়ার স্থিতিস্থাপক বস্তুগুলো একটা সিম্পল নিয়ম মেনে চলে, সেটা হলো পীড়ন বাই বিকৃতি সবসময় ধ্রুব থাকে। একটা বস্তুর জন্য পীড়ন বাই বিকৃতি সবসময় ধ্রুব থাকে। তাহলে এখন আমরা লিখব স্থিতিস্থাপক বস্তুর হুকের সূত্র। স্থিতিস্থাপক বস্তুর হুকের সূত্র। স্থিতিস্থাপক বস্তুর হুকের সূত্র তোমরা একটা লিখো যে স্থিতিস্থাপক বস্তুর হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বলছে না স্যার? হ্যাঁ, প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। প্রযুক্ত পীড়ন তার সমানুপাতিক, এইটা একটা আমরা লিখলাম। এটা যদি স্যার আমরা লিখি তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা পরোক্ষভাবে বলতে পারি। এই দেখো, আমরা যদি এমন লিখি স্যার পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি বলি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? পীড়ন সমান কে বিকৃতি, ঠিক আছে? কে বিকৃতি, কে বলবো না আমরা, ধরো এটাকে একটা এ বলবো স্যার, একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে আসলে হয়ে যাবে। তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু এ হয়ে গেছেন একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে পীড়ন বাই বিকৃতি সর্বদা ধ্রুবক হচ্ছে, অর্থাৎ এইটা একটা ধ্রুবক হচ্ছে। এই ধ্রুবকটা এক একটা বস্তুর জন্য এক এক রকম হবে। ভিন্ন ভিন্ন বস্তুতে এই ধ্রুবক ভিন্ন।
ভিন্ন ভিন্ন বলতে পারো। আচ্ছা, তার মানে আমরা পীড়ন বাই বিকৃতি একই বস্তুর জন্য সবসময় সেম পাবো, একই বস্তুর জন্য সবসময় সেম পাবো। যতই পীড়ন বাড়াবো ততই বিকৃতি বাড়বে, যতই পীড়ন বাড়াবো ততই বিকৃতি বাড়বে। তাহলে পীড়ন বাই বিকৃতি একটা ধ্রুব রাশি, বস্তু ভেদে এটা চেঞ্জ হয়ে যাবে এই ধ্রুবকের মানটা। ঠিক আছে, তো এটাকে তো তখন আর ধ্রুবক বলা যায় না, এটাকে তখন আমরা গুণাঙ্ক বলি। ঠিক আছে স্যার, তো গুণাঙ্ক হুকের এই পীড়ন বিকৃতির ইয়া থেকে চলে আসতেছে স্যার। আমরা পীড়নকে যত গুণে বাড়াই ফেলবো তত গুণে আমাদের বিকৃতি হবে। কয়টা বাজে? 52। আচ্ছা, এটুকু হয়েছে স্যার। এইটুকুর পরে আমরা পীড়ন বিকৃতির একটা গ্রাফ দেখব, গ্রাফটা একটা এক্সপ্লেন করবো, কারণ আমাদের সৃজনশীল পরীক্ষা চলে আসতে পারে অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতায় চলে আসতে পারে। অনুধাবন আর উচ্চতর দক্ষতায় যে কোনো একটা জায়গায় ছোট বা বড় পরিসরে চলে আসতে পারে, ওইটা দেখে আমরা শেষ করব। এটুকু বুঝতে পারছি স্যার। এইগুলো নিয়ে আমরা একটা ভিন্ন আলোচনা আছে, কাল নেক্সট ক্লাসটাতে কিন্তু এই আলোচনাটাই আছে। এইটা নিয়ে আলোচনা করে আমরা তারপরে ম্যাথ করব, তারপরে গিয়ে আমাদের বাকি প্রবাহীর অংশে কাজ হয়ে যাবে। তো ঝটপট এটা তুলে নিচ্ছ তোমরা। এবারে স্যার আমরা তাহলে পীড়ন বিকৃতি যদি স্থির আছে বলতেছে, এটা নিয়ে আমরা একটা গ্রাফ কল্পনা করি। তো সে বলছিল কি স্থির স্থাপক সীমার মধ্যে। তো এখন দেখো তোমরা লিখবা পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র। শোনো বাচ্চারা, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র। আচ্ছা, তোমাদের কাছে মনে হচ্ছে যে স্যার পীড়ন বিকৃতি অনুপাত যদি সমানুপাতিক হয়, এদিকে দেখো তো স্যার, স্যার এই গ্রাফটা এরকম সোজা উঠবে, উঠবে না স্যার? কারণ পীড়ন আর বিকৃতি যদি সমানুপাতিক হয়, তাহলে দেখো না স্যার, এটা পীড়নকে যদি ওয়াই বলি, বিকৃতিকে যদি তোমার কি বলি এক্স বলি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে আসে না স্যার? এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে না স্যার? তাহলে এইটা এমন হবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত? কিন্তু কতক্ষণ পর্যন্ত আমাকে এটা বলে দিছে, এটা কতক্ষণ পর্যন্ত হবে? স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। এই স্থিতিস্থাপক সীমাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার এ। তাহলে এদিকে আমার আছে হচ্ছে পীড়ন, এদিকে আমার আছে হচ্ছে কি বিকৃতি। তাহলে দেখো স্যার, পীড়নের একটা কি আছে স্থিতিস্থাপক সীমানা আছে না স্যার? এই সীমানা পর্যন্ত আমরা এ বলতেছি ও এ। তারপরে ঘটনা ঘটবে কি, তারপরে এটা হালকা করে বেঁকে যাবে, তারপরে তুমি অল্প পীড়ন করলেও, বাচ্চারা একটু দেখো, এটা এভাবে বেঁকে যাওয়ার মানে কি, অল্প পীড়ন করলেও বেশি বিকৃতি হচ্ছে। অল্প পীড়ন করলেও কি হচ্ছে, কেন জানো? ওই যে স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেছে, ইলাস্টিক অংশ শেষ, এখন কি প্লাস্টিক হচ্ছে। প্লাস্টিক হইলে এটা নেকিং হতে থাকে না, চিকন হতে থাকে। তোমাদেরকে আমি দেখাবো যে এটা যখন টান দিব আমরা দেখবো যে কি এটা চিকন হয়ে আসতেছে। যেই জায়গায় চিকন হয়ে আসতেছে ক্ষেত্রফল কমে আসতেছে না? ক্ষেত্রফল কমে আসলে এখন বল কম প্রয়োগ করতে হবে না তোমাকে? হ্যাঁ, সো ওইটা কম বল প্রয়োগ বা কম পীড়ন প্রয়োগ করে তাহলে বিকৃতিটা হচ্ছে কি বেশি বেশি। তাহলে এইখানে আমরা আরও দুইটা পয়েন্ট নিব, একটা পয়েন্টের নাম হচ্ছে আমাদের বি, আর একটা পয়েন্টের নাম হচ্ছে আমাদের সি। ঠিক আছে, একেবারে এই শার্প পয়েন্টটা, একেবারে এই শার্প পয়েন্টটা, এটার নাম হচ্ছে আমাদের সি। এই নেকিং পর্যন্ত এখান থেকে ইয়া করে আসছে। তা এইখানে এসে এটাকে আমরা ডি পয়েন্ট বলবো, এরপরে এভাবে হয়ে যাবে স্যার। ঠিক আছে, আর একটু শুরু করে আঁকি স্যার, বলতে পারো এই যে এই পয়েন্টটাকে এফ দাও, এই পয়েন্টটাকে ই নাম দাও।
এখানে কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো মতো খেয়াল করতে হবে স্যার। এখানে ইটা এটার চূড়া, এফটা হচ্ছে এটার চূড়া, এগুলো চূড়া পয়েন্ট। এ বি সি ডি ই এফ আমরা এখানে কয়েকটা পয়েন্ট চিন্তা করলাম স্যার। ঠিক আছে স্যার, শোনো তাহলে এই যে আমরা একটা জিনিস বলতেছিলাম যে হুকের সূত্র সে বলছে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত। হ্যাঁ দেখো এখান থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত হুকের সূত্র মানে, এ থেকে বি পর্যন্ত হুকের সূত্র মানে না। কথাটা ভালো মতো করে বুঝো। এখানে আমি কয়েকটা কথা বলবো স্যার। ও এ অংশে আগে দেখবা তারপরে লিখবা, এরপর থেকে সূত্র মানে, মানে থেকেই তো সোজা উঠছে। এবার এ থেকে বি অংশে হুকের সূত্র মানে না, হুকের সূত্র মানে না। এই দুইটা মিলায়ে আমাদের এখানে বস্তুটা কি থাকতেছে, স্থিতিস্থাপক বা ইলাস্টিক থাকতেছে। বস্তু স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। এর মানে কি, এই স্থিতিস্থাপকতা প্রদর্শন করলে কি হবে, আবার ফিরে আসবে। বল অপসারণ করলে আবার ফিরে আসবে। স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা পড়ছি না যে বল প্রয়োগে যদি বিকৃত হয় তারপর বল অপসারণ করলে আবার ফিরে আসবে। তাইলে আমার বি কি বলো তো স্যার দেখি, বি হলো স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, তো এই স্থিতিস্থাপক সীমা তোমাদের কাছে প্রশ্ন মনে রাখতে পারে, স্যার তাহলে আমাকে তো হুক বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পুরোটাই সরলরৈখিক হতে হবে। আবার একটুখানি গিয়ে মানতেছে না যে আসলে বস্তুত ম্যাক্সিমাম পদার্থের এই এ থেকে বি এর পজিশনটা না খুবই অল্প দূরত্বে, কিন্তু কিছু কিছু বস্তুতে একটু বেশ দূরত্বে থাকে, যেমন রাবারের ক্ষেত্রে থাকে। সো দেখা যায় কি উকে সূত্র মানতেছে মানতেছে মানতেছে, লাস্টে গিয়ে একটুখানি আর মানে না, এটা তার ধর্ম। ঠিক আছে স্যার, সো বি হলে স্থিতিস্থাপক সীমা, তারপরে লিখবা সাধারণত এ ও বি খুব কাছাকাছি থাকে। তোমরা লিখবা যেমন কাঁচ, কাঁচের ক্ষেত্রে এটা খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, কিন্তু রাবারে এই এ ও বি এর দূরত্ব এর কিছুটা দূরত্ব, এর মাঝে কিছুটা দূরত্ব পরিলক্ষিত হয়, পরিলক্ষিত হয়। তো এ বি পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এরপরে আমার লাগবে হচ্ছে সি। এটুক তুলে নাও তোমরা, একটু বুঝতে পারছো তোমরা, ও এই অংশ বুঝতে পারছো। এই ও থেকে বি পর্যন্ত পুরা বস্তুটা কিন্তু ইলাস্টিক, কিন্তু ও এ পর্যন্ত হুকের সূত্র মানে, এ থেকে বি অংশ আর মানে না। ওইখানে পীড়ন বাই বিকৃতির একটা অপেক্ষাকৃত কমে আসে, মানটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু বি পয়েন্ট পর্যন্ত এটা কিন্তু ইলাস্টিক, মানে বল অপসারণ করলে আবার ফেরত আসবে। বি একবার ক্রস করে ফেললে স্থিতিস্থাপক সীমানার বাইরে, তারপর সে হয়ে গেছে কি
প্লাস্টিক। এ আর বি আরেকবার বুঝাই দিব। এ হইল সেই বিন্দু যে বিন্দু পর্যন্ত হুকের সূত্র মেনে চলতেছে বস্তু। এটাকে ক্রস করে ফেলার পরে বস্তুটা বি পর্যন্ত স্থিতিস্থাপক থাকবে। মানে কি, এটাকে আমরা টানলেও বল অপসারণ করে দিলে আবার ফেরত চলে আসবে। তার মানে এখানে স্থিতিস্থাপক থাকতেছে কিন্তু হুকের সূত্র মানতেছে না। এটা বস্তুর ধর্ম, কেন বলতে কিছু নাই, এটা বস্তুর ধর্ম। বস্তু দেখা যাচ্ছে কম বল প্রয়োগেও কি করতেছে না, মানে বেশি বিকৃত হয়ে যাচ্ছে। এটা বস্তুর ধর্ম। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন কাচের ক্ষেত্রে এ বি প্রায় একই বিন্দু বলে ফেলা যায়, তো তাদের তো থাকে না, তাদের তো এরকম ব্যতিক্রম ধর্মতা প্রদর্শন করে না। ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করতেছে কি রাবার। রাবারে দেখা যায় কি লাস্টের দিকে গিয়ে চেঞ্জ চলে আসে। বুঝতে পারছো? এটা বেসিক্যালি টান দিলে যে এটা অনেক বেশি কি হয়ে যায়, এই শোনো, টান দিলে এটার ক্ষেত্রফল কমে আসে, তো কিছু টানলে কিছু ক্ষেত্রফল কমে আসবে না, চিকন হয়ে আসবে না, ওইটার প্রভাবে জিনিসটা হয়। এই জন্য অ্যাকচুয়াল স্ট্রেন আর ইয়ার মধ্যে পার্থক্য আছে, থিওরিটিক্যাল স্ট্রেন আর অ্যাকচুয়াল স্ট্রেনের মধ্যে পার্থক্য আছে আর কি। হ্যাঁ, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা আছে, উপরের ক্লাসে আমরা যেগুলো পড়ছি আর কি, ওইগুলো আপনাদের পড়ার দরকার নেই, বুঝছেন? তো কেন বুঝাতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, অ্যাকচুয়াল স্ট্রেন, এই দুইটার মাঝখানে পার্থক্য বুঝাতে হবে, বুঝছেন নাকি বুঝেন নাই? তো এগুলো আপনাকে আমার পড়ানো করার দরকার নেই। মনে রাখে এটা বস্তুর ধর্ম। ওইটা কেনটা হয়, তুমি যখন টান দাও এটার ক্ষেত্রে ওটা কমে আসে, ন্যারো হয়ে আসে, টান দিলে হালকা হলে ন্যারো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো, এবারে আমরা সি পয়েন্টটাকে নতিবিন্দু, এই শব্দটা আমার কাছে খুব বেশি কানে বাজে, ইংলিশটাই যেন বলবা ইয়েল্ডিং বলা হয়, ইয়েল্ড পয়েন্ট। হ্যাঁ, আবার অনেক সময় এটাকে আরেকটু স্পেসিফিক্যালি এরকম করে বলে আপার ইয়েল্ড পয়েন্ট বলে, আপার ইয়েল্ড পয়েন্ট বলে। এখানে দেখা যায় কি, তোমরা দেখবা একটা অনেক সময় প্লাস্টিকের ক্ষেত্রে একটা দাগ, সাদা সাদা দাগ দেখা যায়, মানে এটাকে টান দেওয়া শুরু করলে এটা আর ফেরত যাচ্ছে না। এটাকে তুমি যখন টানতেছো এটা বল অপসারণ করে আর ফেরত যাচ্ছে না, ওই যে ইয়েল্ড পয়েন্টটা পার করার পর থেকে কিন্তু সে তখন ওই মার্কগুলো দেখাবে, ইয়েল্ডিং দেখাবে, ইয়েল্ডিং দেখাবে। কিছুটা মনে হচ্ছে যে এই সংকুচিত হয়ে যেতে যাচ্ছে, মাঝখান থেকে একটু হয়ে যেতে যাচ্ছে, বা যে পোর্শনটাতে টানটা বেশি পড়তেছে, স্ট্রেসটা পড়তেছে, ওই পোর্শনটাতে একটুখানি আলাদাভাবে ভিন্ন মার্কিং দেখা যায় আর কি। বুঝতে পারছো? ওই সময়ে এসে তোমরা লিখতে পারো যে তোমার এটা স্থিতিস্থাপক ধর্মটা হারাই ফেলে ওই জায়গায় এসে প্লাস্টিক ধর্মটা লাভ করা শুরু করে। প্লাস্টিক ধর্ম লাভ করে মানে কি, সে এখন প্রসারিত হবে কিন্তু কি হবে না, আর কি হবে না, বল প্রসারিত করলে ফেরত যাবে না। তো তাহলে এই সি পয়েন্টটাকে আমরা ওইখান থেকে বলি কি, সে প্লাস্টিক ধর্মটা লাভ করতেছে। এই সবগুলো পয়েন্ট কিন্তু খুবই কাছাকাছি। আমি যদি বাস্তবে বলি এ বি সি, এগুলাকে তুমি যদি নাও খুবই কাছাকাছি পয়েন্ট পাবা। ঠিক আছে, ট্রানজিশন বলো। সব বস্তুতে আছে এল্ডিং, সব বস্তুতে এল্ডিং হয়, কাছে আছে, অবশ্যই আছে। তুমি তো তোমাকে এই যে আমি বললাম কি, এই পয়েন্টগুলা কাছে আস্তে 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 অনেক সময় বস্তুগুলো প্রায় কাছাকাছি পয়েন্ট হয়ে যায়। এমন যদি হয়ে যায় তখন তোমাকে বুঝতে হবে কি, যে পয়েন্টগুলো কাছাকাছি চলে আসে সেই পয়েন্টের ধর্মটা কমে যাবে। সো ধরো কথার কথা, কোনো একটা বস্তুতে শুধুমাত্র
পূর্ণ ইলাস্টিক, এরপরে তার রাপচার হয়ে যায়, তার মানে মাঝখানের পয়েন্টগুলো খুবই কাছাকাছি হয়ে যাবে। আবার কারো কারো এগুলো নাই, তাহলে ও আর এ খুবই কাছাকাছি হয়ে যাবে, এদিক থেকে হবে। এভাবেই আর কি মূল বিষয়টা হচ্ছে এখানে আদতে তোমার এই বরাবর এক অক্ষ বরাবর ডিস্টেন্সগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর নমনীয়তা ধর্ম বেশি নাকি ইলাস্টিক ধর্ম বেশি। তো দেখো আমরা এইটুকু পোর্শনটাকে, এইটাকে আমরা বলবো ইলাস্টিক এরিয়া। তোমার কথা থেকে মনে পড়ছে আমার এটাকে বলবো ইলাস্টিক এরিয়া। এরপরে এইখান থেকে প্লাস্টিক এরিয়া শুরু, ঠিক আছে। সো কম বেশি এই অংশটাকে আমরা, বাকি অংশটাকে আমরা প্লাস্টিক এরিয়া বলতে পারি। তো এবার কারো প্লাস্টিক এরিয়া একদম কমতে কমতে প্রায় শূন্যের কোটায় আসে যেতে পারে, ইলাস্টিক এরিয়া কারো একটু বড় হইতে পারে, কারো একটু ছোটো হয়ে যেতে পারে, এটাই আর কি। এরপরে তো তোমার পয়েন্ট অফ রাপচার ছেড়ে যায়। সো সি বিন্দুটাকে আমরা নতি বিন্দু বা ইয়েল্ড পয়েন্ট বলি। এখানে আমার কি হয়, এখানে আমার কিসের শুরু হয়, নমনীয় ধর্ম বা প্লাস্টিক প্রপার্টি প্রদর্শন করে। ডিটাকে বলতেছে লোয়ার, ডিটাকে বলতেছে নিম্ন নতি বিন্দু। এইটুক পর্যন্ত ইয়েল্ড হবে, ইয়েল্ডিং হতে হতে ডি পর্যন্ত ইয়েল্ডিং হবে। আমাদের ইয়েল্ডিংটা হতে হতে ডি পর্যন্ত ইয়েল্ডিং হবে, লোয়ার ইয়েল্ডিং পয়েন্ট, লোয়ার ইয়েল্ড পয়েন্ট। ওকে, সিডি অংশে আমার কি হচ্ছে, এখানে এসে তোমরা মনে রাখবা সি থেকে ডিতে বা সিডি অংশে এভাবে লিখো, সিডিতে, সিডিতে হচ্ছে তোমার কি হচ্ছে, পীড়ন বাই বিকৃতি ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে। এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। পীড়ন বাই বিকৃতিতে ঋণাত্মক হয়ে যায়, তার মানে কি পীড়ন কমালেও, এটাই তো নাকি স্যার, পীড়ন কমালেও বিকৃতিটা বাড়তে থাকে, বিকৃতি বাড়ে। আমরা অনেক সময় দেখি এই যে পলিথিন ছেঁড়ার চেষ্টা করবা, যখন টানতেছে ইয়েল্ডিং হচ্ছে, ইয়েল্ডিং এর পরে এমন একটা সময় চলে আসে শক্তিটা কমাই ফেললেও আস্তে আস্তে ছিঁড়ে ফেলা যায়, ঠিক না স্যার? প্রথমে একটু আস্তে আস্তে, তারপর টান দিই, প্রথমে একটু জোরে টান দিই, তারপর আস্তে আস্তে টান দিই, মানে আমরা পীড়ন কমাই ফেলতেছি, কিন্তু এটা বিকৃতিটা ঠিকই হচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা আসলে কোনটা পার করে ফেলছি বলতে দেখি স্যার, যখন থেকে বল কমাই দিল রিল্যাক্সে ছিঁড়ে যাচ্ছে, তখন থেকে আমরা নিম্ন নতিবিন্দু বা লোয়ার ইয়েল্ডিং পয়েন্টটা পার করে ফেলছি। এখন আমার জন্য কাজটা সহজ। দেখো বাস্তবতা কত সুন্দর, কত সুন্দর বস্তুর ছিঁড়ে ফেলা, আমরা বস্তু ছিঁড়ে ফেলা কঠিন পদার্থের একটা ধর্ম পড়তেছি, বুঝছো? সো তোমাদের জন্য মানে আমার পলিথিন কিছু নিয়ে আসা উচিত ছিল, একটা পলিথিন সাপ্লাই করা ছিল, তারপর টান দাও, টান দিতে দিতে তোমার ইয়েল্ডিং দেখবা, ইয়েল্ডিংয়ের পরে একটা সময় কি দেখবে যে ছিঁড়াটা অনেক সহজ হয়ে গেছে, ওই জায়গা থেকে বুঝে নিবা কি এখানে লোয়ার ইয়েল্ডিং পার করে ফেলছি আমরা, মানে লোয়ার ইয়েল্ডিং মানে ওই পয়েন্টে চলতে থাকি, সরি আপার ইয়েল্ডিং পার করে লোয়ার ইয়েল্ডিং পর্যন্ত যাচ্ছি আর কি, আপার ইয়েল্ডিং থেকে লোয়ার ইয়েল্ডিং পর্যন্ত যাচ্ছি। অন্যান্য বস্তুতে হইতে পারে, রাবারও হইতে পারে, আরে ময়দার গুল্লা নিয়েও দেখতে পারো, ময়দার গুল্লা নিয়েও দেখতে পারো, তুমি কাদামাটি নিয়েও দেখতে পারো, বুঝতে পারছো? সবার ক্ষেত্রে সেম কাহিনী। হ্যাঁ না, তোমাদের এই জিনিসগুলো হচ্ছে বুঝে বুঝে পড়লে, এটা আমি বুঝে দিচ্ছি, বাসায় একবার পড়লে দেখবো মজা লাগছে। এই অংশটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা অংশ, আমার কাছে খুব ভালো লাগে এই চ্যাপ্টারটা। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 মহাকাশ পড়লাম, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 পড়বো, সেটা ইন্টারেস্টিং, চ্যাপ্টার 9, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার অ্যান্ড মজার, ছোটো ছোটো বাস্তবতার, এবং যা তোমার কোন সূত্র ইউজ করতে তুমি নিজে বুঝতে পারবা চ্যাপ্টারগুলোতে, এত মজার চ্যাপ্টারগুলো। সো আমরা প্রায় একদম ফিজিক্স ফার্স্ট বলতে গেলে শেষের দিকে, বেশি বেশি করে প্র্যাকটিস করো, একটার পর একটা চ্যাপ্টার শেষ হবে এখন, আর কিছু না। আচ্ছা, হ্যাঁ এই যে শেষের দিকে শেষ করে দিচ্ছি, পয়েন্টগুলো একটু পরিচয় দিয়ে দিই। তারপরে স্যার ই বিন্দুটাকে আমরা কি বলতেছি, ই বিন্দুর পরে আমাদের হচ্ছে নেকিং হবে, ই বিন্দুর পরে মানে ডিই, এই কথা বলিও না। এবারে আমরা এখানে লিখি স্যার ডিইতে কি হবে,
ডিতে হবে হচ্ছে তোমার বস্তু শুরু হবে, বস্তু শুরু হবে। এই ঘটনাটাকে আমরা কি বলি জানো? নেকিং। নেক মানে তো বুঝো, নেক। এই দেখো আমার মাথা নেকের দিকে একটু চিকন হয়ে আসছে না, হয়ে এসে আবার বডিটা বড় হয়ে গেছে না, এই যে এটার নাম হচ্ছে নেকিং। মাঝখান দিয়ে একটু চিকন হয়ে আসা। সো বস্তুর মধ্যেও এরকম নেকিং দেখা যাবে। এই যে এরকম করে বস্তুটাও মাঝখান দিয়ে একটু কি হয়ে আসবে, মাঝখান থেকে একটু চিকন হয়ে আসবে। এটার নাম হলো বস্তু শুরু হবে, এই ডিই অংশে নেকিং হবে, নেকিং ঘটনাটা ঘটবে। বুঝতে পারছো? ডিই অংশে এসে ডি থেকে ইতে এইটুকু অংশে নেকিং হইল। এই তো শেষের তো স্যার, এই যে শেষ, এই লাইনে তো শেষ। এবার ইএফ অংশে, ইএফ অংশে নেকিং, আচ্ছা আরো আরো দ্রুত শুরু হবে, শুরু হবে ফাস্টার নেকিং লিখো স্যার এখানের মধ্যে, একেবারে এর দিকে চলে যাবে। আর লাস্টে এই যে এফ বিন্দুটা আছে না, এফ বিন্দুর পরিচয়টা লিখো স্যার। এফ বিন্দুটা হচ্ছে তোমার অসহ পীড়ন বিন্দু। এখানে কি হবে স্যার? বস্তু ছিঁড়ে যাবে। এখানে কি হবে? বস্তু ছিঁড়ে যাবে। এই পয়েন্টটার নাম হচ্ছে তোমার পয়েন্ট অফ রাপচার বলতে পারো স্যার। ব্রেকিং, ব্রেকিং পয়েন্ট, পয়েন্ট অফ রাপচার ইচ্ছে মতো বলতে পারো স্যার। অথবা পয়েন্ট অফ রাপচার, রাপচার মানে ছিঁড়ে যাওয়া। ব্রেকিং পয়েন্ট অর পয়েন্ট অফ রাপচার। সিডিটা বুঝাই দিলে ভালো হয়। সিডি হচ্ছে তোমার দেখো সি পয়েন্ট একবার পার করে ফেলার পরে সিডি অংশে পীড়ন বিকৃতি ঋণাত্মক হয়ে যায়। তার মানে কি জানো? ওই যে বলতেছিলাম তুমি যখন পীড়ন দিচ্ছিলা এতক্ষণ পর্যন্ত, যতই পীড়ন বাড়াচ্ছ ততই বিকৃতি বাড়তেছে, যতই পীড়ন বাড়াচ্ছ ততই বিকৃতি বাড়তেছে। এখন দেখো তো স্যার, পীড়ন কমাইতে থাকলেও বিকৃতিটা ডানে যাচ্ছে না, যাচ্ছে কি না? তার মানে তখন এসে তোমার কি হবে? তখন তুমি আস্তে আস্তে পীড়নের মানটা কমাই দিলেও, মানে বল প্রয়োগ করে কমাই দিলেও এটা কি হবে? বিকৃতি হতে থাকবে, আরো লম্বা হতে থাকবে, আর কি প্রসারিত হতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওই অংশটা হচ্ছে আমাদের সিডি অংশ। ডিই অংশের মধ্যে গিয়ে এবারে নেকিং হওয়া শুরু করবে, চিকন হতে থাকবে। ওই যে নেকিং হওয়া শুরু করবে, লম্বা খাম্বাটা চিকন হতে শুরু করবে। তারপরে গিয়ে ইএফ অংশে গিয়ে দ্রুত চিকন হয়ে গিয়ে ছিঁড়ে যাবে। ঠিক আছে স্যার? সো এই পুরো জিনিসটা কি তোমরা বুঝতে পারছো স্যার? ইলাস্টিক এরিয়া, প্লাস্টিক এরিয়া বুঝতে পারছো? তাহলে ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন বাকিটা আমরা পড়বো।